আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। এবার নোয়াখালীর বন্যার্ত মানুষের পুনর্বাসনের লক্ষ্যে অর্থ সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। তারেক রহমানের খালাসের খবরে সিলেটে বিএনপির আনন্দ মিছিল। বিশ্বনাথ ও ছাতক সীমান্তের খাগহাটা খানবাড়িতে হাজী তুতাব খান অ্যান্ড সুফিয়া খাতুন ফাউন্ডেশনের উদ্বোধন। এবং বিশ্বনাথের লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ২রা জানুয়ারি। প্রস্তুতি সভায় আয়োজকরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এবার নোয়াখালীতে বন্যায় ঘরবাড়ি হারানো মানুষের পুনর্বাসনের লক্ষ্যে অর্থ সহায়তা বিতরণ করেছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি অর্গানাইজেশন বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুরের শতাধিক পরিবারকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়। আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী সন্দীপন শুভ। সুদূর যুক্তরাজ্য থেকে এসে একের পর এক মানবতার উদাহরণ সৃষ্টি করে চলেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। সিলেট বিভাগ ও ফেনী জেলার পর এবার চতুর্থ ধাপে ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত নোয়াখালীবাসীর মধ্যে অর্থ সহায়তা বিতরণ করেছেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউপির নূরসোনাপুর গ্রামে বন্যা দুর্গত শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ সামগ্রী বিতরণ করা হয়। প্রকৃত অসহায় মানুষজন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অর্থ সহায়তা পেয়ে মন প্রাণ ভরে দোয়া করেন। আমরা দোয়া করুম, সবসময় দোয়া করুম আল্লাহর কাছে। স্থানীয় সমাজসেবী আব্দুল বাসেত হিরণ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বহুল পরিচিত সমাজসেবী ও রাজনীতিবিদ জনাব বজলুল করিম চৌধুরী আবেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাজী কাপ্তান মিয়া, সহসভাপতি হাজী মোহাম্মদ আনা মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন তালুকদার, সহসাধারণ সম্পাদক কাউন্সিলর সালেহ আহমদ, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, অ্যাডভোকেট জহিরুদ্দিন মামুন এবং মশিউল ইসলাম মাসুম সহ আরও অনেকে। এ সময় বক্তারা প্রবাসী দাতাদের এমন উদারতাকে মানবতার অনন্য এক দৃষ্টান্ত বলে আখ্যা দিয়েছেন। আমরা এই অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই। সুদূর কার্ডিফ এবং সিলেট হয়ে নোয়াখালীর এই প্রত্যন্ত ইউনিয়ন নরোত্তমপুর ইউনিয়নের নূরসোনাপুর গ্রামে আমাদের ফ্লাড ড্যামেজ পিপলদেরকে সহযোগিতা করার জন্য আসার জন্য। এদিকে মানবতাবাদী সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফের নেতৃবৃন্দ জানান, নিজেদের অর্থায়নে এসে মানুষের মুখে হাসি ফোটানোই সর্বোত্তম এবাদত। তারা আগামীতেও মানুষের সেবায় কাজ করার জন্য সকলের দোয়া কামনা করেন এবং যারা এই মানবিক কাজে অর্থ সহায়তা করেছেন সেই সব প্রবাসী দাতাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বাংলাদেশের যে কোনো দুর্যোগে, যে কোনো মহামারী, যে কোনো সমস্যা আসলে আমাদের সংগঠন সবসময়ই এই বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছে এবং চেষ্টা করে যাচ্ছে এবং দোয়া করবেন আগামীতেও যাতে এইভাবে আমরা কাজ করে যেতে পারি। আজ পর্যন্ত আপনারা দোয়ায় কাজ করিয়া যাইতেছি, ইনশাল্লাহ আর যতদিন দুনিয়ার বাচ্চা থাকুন আপনারা দোয়া করবা, যার ফলে আমি সোশিয়াল ওয়ার্ক করিয়া যাইতে পারি, এই দোয়া চাই আপনারা। খুবই দুর্গম এলাকা, এখানের মানুষজন খুবই গরিব। আমরা আপনাদের ত্রাণ তাদের হাতে পৌঁছে দিতে পেরেছি এবং আপনাদের ত্রাণগুলো সঠিক জায়গায় পৌঁছাতে আমরা মনে করি এবং তারা আপনাদের জন্য দোয়া করবেন। Alhamdulillah, I am very pleased to say that our organization has come to a desperately needy area, and to all my colleagues and my community members who helped us raise the funds to help these needy people, I am eternally grateful to you all. অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৃহত্তর নোয়াখালীর স্থানীয় সমাজসেবক কামরুল হুদা চৌধুরী লিটন, মাহমুদুর রহমান রিপন সহ আরও অনেকে। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেওয়ায় সিলেট জেলা ও মহানগর বিএনপির তাৎক্ষণিক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদির সভাপতিত্বে ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, সহসভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর, সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহিন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাফিক মাহবুব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারি রিপন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাইদ আহমদ, মির্জা বেলায়েত হোসেন লিটন, মুফতি রায়হান উদ্দিন মুন্না, শামীম মজুমদার, আব্দুল্লাহ শফি শাহেদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, সাব্বির আহমদ, মহানগর ছাত্র
দলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। অত্যন্ত চাঞ্চল্যকর যে ঘটনা, সেই ঘটনা উনি যে জড়িত ছিলেন না, সেটাই আজকে বিচার বিভাগের স্বাধীনতার মাধ্যমে আমরা ফিরে পেয়েছি। দেশের মানুষ জানতে পেরেছে যে তিনি দোষী নন, সেটাই আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। এইভাবে যেগুলো বাকি মামলাগুলোর প্রক্রিয়ায় বের হবেন, আইনি প্রক্রিয়ায় উনি মুক্ত হবেন, আমাদের দৃঢ় বিশ্বাস উনি খালাস পাবেন। যে মামলাগুলো করা হয়েছে আমরা প্রথম থেকেই বলে আসছি এগুলো মিথ্যা এবং সাজানো মামলা, সেটি প্রমাণিত হয়েছে। উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আদালতের মাধ্যমেই উনি নির্দোষ প্রমাণিত হয়ে আমরা বিশ্বাস করি উনি বীরের বেশে এই দেশে ফেরত আসবেন। এটাই হচ্ছে বাস্তবতা। মৌলভীবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রবাসী কল্যাণের উদ্যোগ, সরকারি মেডিকেল কলেজ স্থাপন সহ চ্যানেল এসকে দেয়া সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সাক্ষাৎকারটি নিয়েছেন খালেদ চৌধুরী, ক্যামেরায় ছিলেন সাধন দাস। বাংলাদেশের পট পরিবর্তনের পর মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ ইসরাইল হোসেন। শুরুতেই প্রশ্ন ছিল, কেমন লাগছে মৌলভীবাজার? মৌলভীবাজার হচ্ছে প্রাকৃতিক সম্পদে আমরা যেটাকে বলি ভরপুর, এবং হচ্ছে এখানে যে বিউটি অফ নেচার যেটা বলা হয়, চায়ের দেশও বলা হয়। এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা এখানে শান্তিপূর্ণভাবে এখানে বসবাস করছে। এখানে সব কিছু আমার কাছে ভালো লাগছে এবং আমি গর্বিত যে সরকার আমাকে এখানে মৌলভীবাজারবাসীর সেবা করার জন্য পাঠিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, এই ধরনের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখানে বর্তমান যে আইন শৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত ভালো। আমাদের 7টা উপজেলা এবং হচ্ছে যে আমাদের যে পৌরসভা যেগুলো আছে, ইউনিয়ন যেগুলো আছে, সবগুলো জায়গায় আমি বলবো যে আমাদের জেলা প্রশাসনের নেতৃত্বে আমাদের পুলিশ বিভাগ, আমাদের বাংলাদেশ আর্মি, আমাদের হচ্ছে যে বিজিবি, র্যাব এবং আনসার সহ সকল টিম এখানে আইন শৃঙ্খলার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এখানকার পর্যটন সম্ভাবনা সম্পর্কে জেলা প্রশাসক জানান, মৌলভীবাজারের ক্ষেত্রে বলবো যে শ্রীমঙ্গল যে উপজেলা আছে সেখানে, এছাড়া হচ্ছে যে আমাদের লাভাসরা যেটা আমাদের ফরেস্ট আছে, আমাদের যে লেক আছে, আমাদের মাধবকুণ্ড জলপ্রপাত আছে, মাধবপুর লেক আছে, এরপর আছে হামহাম যে জলপ্রপাত আছে। আমরা সবগুলো জায়গায় আমরা পর্যটনের কিছু প্রকল্প নেওয়া হচ্ছে যাতে এখানে পর্যটকরা এসে তাদের রিফ্রেশমেন্ট প্লেজার টাইমটা কাটাতে পারে। প্রবাসীদের কল্যাণে তার ভূমিকা কী থাকবে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি এখানে বলবো যে আমরা প্রথম যেটা কাজ করতে চাই, আমরা প্রবাসীদের সকল প্রবাসীদের একটা ডেটাবেস করতে চাই, যে আমাদের মৌলভীবাজারের যে সকল প্রবাসীরা আছেন তাদের ডেটাবেস করে তাদেরকে আমরা একটা অ্যাপসের মাধ্যমে আমরা একটা গ্রুপ করতে চাই। যদি আমাদের প্রবাসীদের কোনো পরিবারের কোনো সদস্য যদি এখানে কেউ যদি কোনো যে কোনো সমস্যার মধ্যে যদি পড়ে, তারা যদি সেই গ্রুপটাকে যদি নক করে, তাহলে আমরা দ্রুত অ্যাড্রেস করে আমরা সেটা সলিউশন করতে চাই। মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের দাবি সরকারি মেডিকেল কলেজের ব্যাপারে জানান, আমি বলবো যে মৌলভীবাজারবাসীর প্রাণের দাবি এখানে যারা একটা মেডিকেল কলেজ স্থাপন করা, একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করা। আমরা অলরেডি এ বিষয়ে আমি হচ্ছে মাননীয় শিক্ষা উপদেষ্টা এর কাছে বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য আমরা একটা চিঠি প্রেরণ করছি এবং মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার কাছেও আমরা একটা চিঠি দিয়েছি যে এখানে মেডিকেল কলেজ একটা স্থাপন করার জন্য। ইনশাল্লাহ সরকার আন্তরিক আছে, আশা করা যায় যে আমরা সফল হব ইনশাল্লাহ। এছাড়াও তিনি সৎ এবং স্বচ্ছভাবে জেলাবাসীকে সেবাদান করবেন বলে আশ্বস্ত করেন। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। বকেয়া সেলামি, ভ্যাট, আয়কর ও 22 মাসের ভাড়া পরিশোধ না করায় পৌর হকার্স মার্কেটের 4 দোকান সিলগালা করেছে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ শহরের শ্মশানঘাট রোডের পৌর হকার্স মার্কেটের 4টি দোকানের বরাদ্দপ্রাপ্ত ব্যবসায়ীর কাছে বকেয়া সেলামি, ভ্যাট, আয়কর ও 22 মাসের ভাড়া বাবদ 3,32,736 টাকা পাওনা রয়েছে হবিগঞ্জ পৌরসভার। একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও ওই টাকা পরিশোধ না করায় পৌরসভার একটি টিম ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতিতে দোকানগুলো সিলগালা করে দেয়। তালা দেওয়ার পূর্বে দোকানে রাখা মালামাল সংশ্লিষ্ট ব্যবসায়ী ও তার পক্ষের লোকজনের কাছে দিয়ে দেওয়া হয়।
শখের বশে প্রথমবারের মতো বস্তায় আদা চাষ করে সাফল্যের মুখ দেখেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের তরুণ উদ্যোক্তা ফখরুল ইসলাম। প্রথমে ইউটিউবে বস্তায় আদা চাষের ভিডিও দেখে আগ্রহী হন তিনি। পরে উপজেলা কৃষি কার্যালয়ের সহযোগিতায় বাড়ির আঙিনায় 260টি বস্তায় আদা চাষ শুরু করেন। অল্প পুঁজিতে ফলন ভালো হওয়ায় আগামীতে বাণিজ্যিকভাবে আরও অধিক পরিমাণ আদা চাষ করার কথা ভাবছেন তরুণ উদ্যোক্তা ফখরুল ইসলাম। প্রতি বস্তা আদা চাষে খরচ হয় 40 থেকে 50 টাকা। এক বস্তা আদা গাছ থেকে ফলন পাওয়া যায় 1.5 থেকে 2 কেজি। স্থানীয় বাজারে বর্তমানে আদার দাম রয়েছে কেজিতে 250 থেকে 300 টাকা। এতে প্রায় 70,000 টাকা লাভ হবে বলে আশা করছেন ওই উদ্যোক্তা। তার এ সাফল্য দেখে আদা চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয় তরুণরা। এই উদ্যোগ সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, প্রথমবারের মতো এ উপজেলায় বস্তার মধ্যে আদা চাষ করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীতে বস্তায় আদা চাষ আরও জনপ্রিয় করে তুলতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ট্রেনিং প্রদান সহ বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। আমরা যে আধুনিক কৃষিকাজ তার মধ্যে অন্যতম হয়েছে এই আদা চাষ। জনাব ফখরুল ইসলাম সাহেবের এই আদা বাগান দেখে আমার অত্যন্ত ভালো লাগছে। আমি আগামীতে নিজেও আদা চাষ করার জন্য আগ্রহী আছি এবং আমার কাছে লাগে খুবই সুন্দর একটা বাগান হয়েছে। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। বিশ্বনাথ ও ছাতক সীমান্তের খাগহাটা খানবাড়িতে হাজী তুতাব খান অ্যান্ড সুফিয়া খাতুন ফাউন্ডেশনের উদ্বোধন এবং বিশ্বনাথের লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে 2রা জানুয়ারি। প্রস্তুতি সভায় আয়োজকরা।